সকাল। আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি সমসাময়িক যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আলোচনা করব। অপারেশন কখন করতে হবে, কখন করতে হবে না, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে জানতে চাইবো যে ঘাড় ব্যথা এটি খুবই কমন একটি ইস্যু, এটি আসলে কেন হয়ে থাকে বা কাদের হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলবো যে আমরা যখন রুগীগুলো দেখি, প্র্যাকটিস করি বা চেম্বারে থাকি, প্রায় রুগী একটা হাত মাথার উপরে করে এসে চেম্বারে ঢুকে, সাথে রুগীর 2-3 জন লোক থাকে। তো এটা একটা কমন সিনারি যে যখন ঘাড়ে কোনো প্রবলেম তৈরি হয় বড় আকারে, তখন কিন্তু রুগী এই ক্লিনিক্যাল ফিচার বা আমরা বলি আপনার সাইন সিমটম বা উপসর্গ নিয়ে আসবে যে রুগী হাত নিচে রাখতে পারছে না বা ঝুলিয়ে হাঁটতে পারছে না, সে তখন হাতকে ধরে আমাদের চেম্বারে আসে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে ঘাড়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঘাড়ের ডিস্ক প্রোলাপস। যেমন আমরা কোমরের ডিস্ক প্রোলাপস বলি, কোমরের ডিস্ক বের হয়ে যেতে পারে। সেম ঘাড়ে 4, 5, 6 মানে ঘাড়ে যে ডিস্ক থাকে, আমরা সার্ভাইকেলে মোট আমাদের 7টি ভার্টেব্রা থাকে এবং 2টি ভার্টেব্রার মাঝখানে একটা ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে। তো স্পেশালি 4, 5, 6 এই লেভেলে যে ভার্টেব্রাগুলার যে ডিস্কগুলো, এগুলো বিভিন্ন কারণে প্রলাপস হয়ে যেতে পারে বা বের হয়ে যেতে পারে। তখন এই রোগীর ঘাড় তীব্র ব্যথা হয়, হাতে ব্যথা আসে। এগুলো একেবারেই কমন এবং এই রোগীগুলো আমরা ইয়াং অ্যাডাল্ট পাচ্ছি। ইয়াং অ্যাডাল্ট মানে যাদের বয়স 20 থেকে শুরু করে 40-45 পর্যন্ত এই রোগী সবচেয়ে বেশি এখন। তার সাথে আমরা ঘাড় ব্যথার অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে বয়সজনিত স্পন্ডাইলোসিস, মানে ঘাড়ের হাড় ক্ষয় রোগ, যেটা অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। তো অস্টিওআর্থ্রাইটিসটা সাধারণত বয়স্ক পুরুষ নারী দুজনের হতে পারে। স্পেশালি মহিলাদের একটু আর্লি হয়, 40 to 45, পুরুষদের 52 এর অ্যাভভ। এটা হচ্ছে স্পন্ডাইলোসিস, ঘাড়ের কমন সমস্যা। তাছাড়া বিভিন্ন ইনজুরি থেকে ঘাড় ব্যথা হতে পারে। আপনি জানেন যে বিভিন্ন পেশাগত কারণে ঘাড়ে বোঝা নিতে হয়। অনেক শ্রমিক পেশাজীবী আছে, ঘাড়ে বোঝা নেয়, মাথায় বোঝা নেয়, কাঁধে বোঝা নেয়। আমাদের বাহিরে যারা দেশের বাহিরে আছে তারা বিভিন্ন সেফটি কাজে, মানে ঝুঁকিপূর্ণ কাজে তারা কাজ করে থাকে, তাদের এই ঘাড়ের এই প্রবলেমটা হতে পারে। আবার অনেকে আছে আমাদের যারা মা বোনরা আছে, বাসায় কাজ করে, নিজেদের পারিবারিক কাজ, নিচে বসে সামনে ঝুঁকে। এই যে অকুপেশনাল হ্যাজার্ড, বয়সজনিত আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে কমন মানে ঘাড়ের সমস্যার জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার কেস যদি আসে, যেমন মেরুদণ্ডে স্পাইন যদি ক্যান্সার হয় বা বোন টিউমার হয়, রেয়ার কেস। এগুলা ধরেন 100-র মধ্যে 1-2টা রুগী হয়তো এই প্রবলেম ভুগতে পারে। কমন সমস্যা হচ্ছে ঘাড়ের ইনজুরি এবং বয়সজনিত বিভিন্ন চেঞ্জেস। আর কিছু আর্থ্রাইটিস রোগ হয়, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার, মানে বংশগত বা যেটা আমরা মানুষ সাধারণত বাত রোগ বলে থাকি। বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে। তবে সেক্ষেত্রে শুধু ঘাড় ব্যথা নিয়ে আমাদের কাছে আসবে না। ঘাড় ব্যথার সাথে হাত ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, হিপ জয়েন্ট, অ্যানাদার মানে পলিআর্থ্রালজিয়া, অনেকগুলো জোড়া আপনার পেইন নিয়ে আমাদের কাছে আসতে পারে। এটা হচ্ছে মুদ্রা কথা, মানে ওভারঅল ঘাড় ব্যথার মূল কারণ হিসেবে এই কারণগুলো আসলে, বা রোগীরা যখন আপনাদের কাছে আসে, আপনারা তো অভিজ্ঞতার আলোকে বা বিভিন্ন ডায়াগনোসিস প্রক্রিয়ার মাধ্যমে আসলে এগুলো নির্ধারণ করে থাকেন। কিন্তু অনেকেই যারা সাধারণ রোগী আছেন তারা হয়তো বা ভাবেন যে ঘাড়ে ব্যথা হচ্ছে, হয়তো আমার ব্লাড প্রেশার জনিত কোনো একটা বিষয় নিয়ে আসলে এরকম হচ্ছে। তো এই বিষয়টা আসলে কিভাবে কনফিউশন থেকে যায়, সেই কনফিউশন কিভাবে ক্লিয়ার করবেন? যাদের হঠাৎ ঘাড় ব্যথা হলো এবং যদি ঘাড় নড়াতে, মানে নাড়াচাড়া করতে, মুভমেন্ট করতে পেইন বাড়ে, ধরেন ডানে বামে তাকাতে পারছে না, তাহলে বুঝতে হবে এটা প্রেশার জনিত না বা উচ্চ রক্তচাপ জনিত না,
এটা ঘাড়ের মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, মানে হাড় ও জোড়াজনিত সমস্যা। তো এটা অনেকে দেখবেন সকালে ঘুম থেকে উঠে ঘাড় ব্যথার কথা বলে, একটু বাঁকা হয়ে থাকে, পারে না, কষ্ট হয়, আস্তে 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 কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যায়। যদি এটা ঠিক হয়ে যায় ভালো, আর যদি ঠিক না হয়, বারবার হয় এবং ব্যথা ঘাড় থেকে হাতে আসে, রেফার্ড করে রাইট অর লেফট দুই দিকই হয় এবং মুভমেন্টে পেইন হয়, একটু কম্পিউটার ব্যবহার করলে পেইন বেড়ে যায়, মানে কাজের ক্ষেত্রে পেইনটা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে হাড় ও জোড়াজনিত সমস্যা। আর আপনি যেটা বলছেন উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হ্যাঁ সেটা টেনশন হেডেকের মতো হবে, পিছনে ঘাড় ব্যথা হবে, মাথা ব্যথা হতে পারে, পাশাপাশি বমি বমি ভাব এই জাতীয় হতে পারে, বাট মুভমেন্টে পেইন হবে না, মানে ঘাড় নড়াচড়ায় কোনো পেইন বাড়বেও না, হবেও না। আর কিছু ইসকেমিক হার্ট ডিজিজ যেমন হার্টের রোগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রুগী যখন সিঁড়ি বেয়ে উপরে উঠবে তখন তার বুক ব্যথা হতে পারে, স্পেশালি বাম বুক এবং মধ্য বুক, মানে বুকের মাঝখানে এবং বাম সাইড, এবং বাম হাতে রেফার্ড পেইন হতে পারে, রুগী হাঁটতে গেলে হাঁপিয়ে যাবে এবং ঘামিয়ে যেতে পারে, কিন্তু ঘাড়ের সমস্যার ক্ষেত্রে রুগীর এই সমস্যাটা দেখা দিবে না। মানে এটা হচ্ছে দুইটার মধ্যে, মানে রুগী যেন বুঝতে পারে, এটার জন্য বললাম। আচ্ছা আচ্ছা, আমি আশা করছি এই কথার মাধ্যমে বা বার্তার মাধ্যমে দর্শকদের মধ্যে যদি এই বিষয় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে অবশ্যই সেটি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের অনেক দর্শক আসলে অনলাইনে অনেক প্রশ্ন রাখেন আপনার কাছে, সেই প্রশ্নগুলো সবগুলো করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিছু প্রশ্ন আমরা নির্ধারণ করেছি, তার মধ্যে একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখছি। প্রশ্ন করেছেন সবুর আলী, বয়স 30, দুবাই প্রবাসী, দীর্ঘদিন ধরে ঘাড় নড়াতে কষ্ট হয়, ব্যথা হয়, মেরুদণ্ড সামনে ঝুঁকতে পারেন না, ডানে বামে তাকাতে কষ্ট হয়, এ ব্যাপারে পরামর্শ দিলে খুশি হব। হ্যাঁ, এটা যদিও আমরা আজকে বিষয়টা ঘাড় ব্যথা, কিন্তু ওনার কিন্তু দেখেন উনি একদিকে বলছে নড়াচড়া করতে পারছে না, এবং মেরুদণ্ড, মানে মেরুদণ্ড তো শুধু ঘাড় নয়, পিঠ আছে, কোমর আছে, পুরোটাকে আমরা মেরুদণ্ড বলি। যদি সামনে ঝুঁকতে কষ্ট হয়, এটা প্রাইমারিলি বোঝা যাচ্ছে সে কোনো একটা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। আর্থ্রাইটিস মিন্স জোড়ার রোগ। আর কমনলি আমরা যে ঘাড় ব্যথা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একওয়ার্ড, মানে রুগী তৈরি করে, ওই যে বলছিলাম কাজের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার, উঁচু বালিশ, মোবাইল ফোনের ব্যবহার, হ্যাঁ ইনজুরি, দিস ইজ, মানে এটা হচ্ছে কমন আমরা ঘাড়ের রোগীগুলো পাই। কিন্তু ওনার যে সমস্যাটা উনি বলছে, দুবাই প্রবাসী, ওনার কোনো একটা আর্থ্রাইটিস রোগে উনি আক্রান্ত। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে হি সাফারিং এসপি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি রোগে আক্রান্ত। ওনাকে কিছু ব্লাড টেস্টের মধ্যে কনফার্ম করতে হবে, যেমন HLA-B27 একটা অ্যান্টিজেন এই রুগীদের পজিটিভ পাওয়া যায়। তারপরে যেহেতু ডানে বামে ঘোরাতে কষ্ট হয়, এই রুগীরা কিন্তু রাস্তা পারাপারে কষ্ট হয়, কেউ ডাক দিলে তাকাতে পারে না, সামনে ঝুঁকতে পারে না। আমরা স্কোবার্স টেস্ট, আমরা ফিজিক্যালি কিছু এক্সামিন করি, স্কোবার্স টেস্ট, এটা পজিটিভ পাওয়া যায়। সাধারণত আমরা যখন ঝুঁকি আমাদের মেরুদণ্ডটা একেবারে বাঁকা বো হয়ে ঝুঁকে, কিন্তু এই সকল রুগীর ক্ষেত্রে বো হবে না, মানে স্পাইনটা ফিক্সড হয়ে যায়। তো আমার কাছে মনে হয় ওনাকে কিছু টেস্টের প্রয়োজন, এবং এই রুগীদেরকে কিছু অল্প কিছু ঔষধের প্রয়োজন, পাশাপাশি ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে। পুনর্বাসনে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এবং এই রুগীদের ক্ষেত্রে হচ্ছে লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। রুগীদেরকে হাঁটা চলাফেরা করতে হবে, সাইক্লিং, সুইমিং, ওয়াকিং, রোদে হাঁটা চলাফেরা করা, এবং বিভিন্ন এক্সারসাইজ যেমন ফুসফুসের ব্যায়াম, এগুলা করতে হয়। এই রুগীরা হয়তো ব্যথায় কি করে শুয়ে বসে থাকে, কাজ করতে চায় না, বের হতে চায় না, এতে রুগী আরও খারাপ হয়। এই রোগের রুগী 2-3 বছর, 5-6 বছর যদি সে ট্রিটমেন্ট না করে আস্তে আস্তে ফিক্সড হয়ে যাবে, মানে নড়াচড়া করতে পারবে না, এক পর্যায়ে পেইন থাকবে না, তখন কিন্তু রুগী স্টিফ হয়ে যাবে, আমরা বলি স্ট্যাচু, মূর্তির মতো হয়ে যায়। সো আমরা ট্রিটমেন্টের পাশাপাশি রুগীকে বলি আপনি নিয়মিত চলাফেরা করেন, আর নিয়মিত যদি একবেলা উনি সাঁতার কাটতে পারে রেগুলার, 2-3 বছরের মধ্যে রুগী স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটা হচ্ছে আমাদের স্টাডি করা এই রোগীর উপরে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে আবারও প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা।
বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা বেশ কিছু বিষয়গুলো নিয়ে জানলাম, কি কি কারণে হয়ে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েও আপনি ধারণা যথেষ্ট ক্লিয়ার করেছেন। এবার জানতে চাইবো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যেটি অকুপেশনাল পেইন বা কম্পিউটারের সামনে যারা বসে থাকেন তাদের আসলে এরকম ব্যথা হয়ে থাকে, এবং আমরা বালিশের একটি বিষয় নিয়ে বা ম্যাট্রেসের যে বিষয়গুলো থাকে সেগুলোও কিন্তু কোনো না কোনোভাবে ঘাড় ব্যথার সাথে সম্পৃক্ত। তো এই বিষয় নিয়ে যদি বিস্তারিত আমাদের কিছু বলতেন। আসলে 50-60% রুগী এই অকুপেশনাল হ্যাজার্ড নিয়ে আসে আমাদের ঘাড় ব্যথা। আমরা দেখি দীর্ঘ সময় মোবাইল ফোনের ব্যবহার, আমরা কি করি, সবাই মোবাইল ফোনটা হাতে নিলে একটু সামনে ঝুঁকে ব্যবহার করা হয়। জি। তারপরে যারা আমরা কম্পিউটিং করি, কম্পিউটার সবারই এখন একটা লাগে, আমারও চেম্বারে আমাকে কম্পিউটার ইউজ করতে হয়, বাট যারা প্রফেশনালি কম্পিউটারই কাজ করতে হয়, তার কাজই কম্পিউটারে, তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে। ল্যাপটপ যারা ইউজ করে তাদের এটা হচ্ছে। ওই যে আপনি বলছেন বালিশের ব্যবহার, আমাদের অনেকে বুঝি না, হ্যাঁ, বালিশ একটা 2-3টা বালিশে দিয়ে সে ঘুমাচ্ছে, মানে যেহেতু এই ব্যাপারে সে এখনো রোগে আক্রান্ত না, সে জানে না। অনেকে রেলিংয়ের উপরে মাথা দিয়ে ঘুমায়, মেল অবস্থানে ঘুমায়, বিভিন্ন মানে পেশাগত হ্যাজার্ড থেকে 50-60% রুগী আমাদের ঘাড় ব্যথা নিয়ে আসে আমাদের কাছে। প্রায় ব্যাংকাররা, ডেস্ক জব ওয়ার্কার বসে থাকে যারা কাজ করে, বিভিন্ন ব্যবসায়ী যারা পেশাগত কারণে ল্যাপটপ ইউজ করে, তাদের এই ঘাড়ের প্রবলেমটা হয়। এর মূল কারণটা হচ্ছে আপনার আর্গোনমিক্যাল কারেকশন যদি না থাকে। আর্গোনমিক্স হচ্ছে কাজের ক্ষেত্রে আপনাকে ফ্রন্ট টু ফ্রন্ট কাজ করতে হয়। ধরেন আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু আপনার একটা চোখের আই লেভেলে সামনে কাজ করতে হবে। যখনই আপনি রাইট লেফটে কাজ করবেন, আপনি ভুলভাবে কাজ করবেন, তখনই আপনার স্পাইন বা মেরুদণ্ডে প্রবলেম দেখা দিবে। এখন কেউ যদি ল্যাপটপ কাজ করে, দেখেন ল্যাপটপটা কিন্তু সাধারণত একটু মানে কোলে নিতে হয়, ঠিক না? ল্যাপটপ কিন্তু উঁচু করে করা সম্ভব হয় না। তো প্রফেশনাল কাজে যখন ল্যাপটপ ইউজ করে তখন সে সামনে ঝুঁকে কাজ করে, এবং দীর্ঘ সময় যখন ঝুঁকে কাজ করে তখন ঘাড়ের পিছনের যে আমাদের লিগামেন্টগুলো থাকে, মাসেলগুলো থাকে, এগুলো দুর্বল হয়ে পড়ে, লিগামেন্টগুলো ফাইব্রোসিস হয়ে যায়, এক পর্যায়ে টর্ন মানে ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে ডিস্ক বের হয়ে রগে চাপ পড়ে। এটা একেবারেই কমন। সেম মোবাইল ফোনের ক্ষেত্রে, সেম বালিশের ক্ষেত্রে, উঁচু বালিশে যারা ঘুমায় ঘাড়ে কার্ভেচারে প্রবলেম হয়। অনেকের ধারণা আমাদের মেরুদণ্ড মনে হয় সোজা, মানে ইংরেজি আই অক্ষরের মতো, তা না। আমাদের মেরুদণ্ড ইংরেজি সি অক্ষরের মতো, ঘাড়েও সি, পিঠেও সি, কোমরেও সি, মানে সি এক একটা এক এক জায়গায় এক এক দিকে ঘুরানো সি। সো এই সি অক্ষরের মতো ইংরেজি সি অক্ষর যদি আপনি পেশাগত কারণে আই তৈরি করে ফেলেন, সোজা করে ফেলেন, তাহলে ইনজুরি, ডিজিজ, ডিসঅর্ডার, ঘাড় ব্যথা, কোমর ব্যথা এগুলা কমন সমস্যা হবে। বালিশের যে বিষয়টি বললেন, যে আসলে ঠিক কেমন বালিশে আসলে রোগীদের শোয়া উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রায়ই বলে থাকি রোগীদেরকে বালিশের ব্যবহারের ক্ষেত্রে। এখন বালিশটা হইতে হবে সফট। কিছু বালিশ আছে আপনার খুব নেচা, অনেকে ইউজ করে, কিন্তু খুব হার্ড। এখন বালিশ ধরেন দীর্ঘদিন যখন আপনি ইউজ করেন, বালিশটা কিন্তু এক পর্যায়ে হার্ড হয়ে যায় ইউজ করতে করতে। এই জন্য বালিশ চেঞ্জ করা বা বালিশকে ঠিক করা মাঝে মাঝে উচিত আমি মনে করি। বালিশ হইতে হবে পাতলা এবং সফট। এবং যদি কারো বালিশ ব্যবহারে অসুবিধা হয়, আমরা অনেক সময় বলি যে টাওয়াল, আমরা যে টাওয়াল ইউজ করি, টাওয়ালকে পেঁচিয়ে একটু রোল করে 2 ইঞ্চি মোটা করে ঠিক মাথার নিচে ঘাড়ের পিছনের অংশ দিয়ে সে ঘুমাবে। আচ্ছা। অথবা পাতলা বালিশে, নরম বালিশে সে সব সময় মানে পাতলা বালিশে ঘুমাবে। জি, আমাদের আরো একজন দর্শক আরেকটি প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নটি আসলে আপনার কাছে রাখতে চাচ্ছি। আলফাত আহমেদ, বাসা ধানমন্ডি, তিনি অবসরপ্রাপ্ত, জানতে চেয়েছেন ঘাড়ের ব্যথা, হাত অবশ লাগে, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, পরামর্শ চাচ্ছি। এইটা যেহেতু অবসরপ্রাপ্ত, অবশ্যই একটু বয়স্ক, আমরা সিনিয়র সিটিজেন বাংলাদেশে, এটা প্রায় রোগীদের এই সমস্যা। এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু ঘাড় ব্যথা এবং অন্যান্য ব্যথা বেদনা বেড়ে যায়, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা। তো বয়স হলে যেটা হয় স্পন্ডালোসিস মানে আর্থ্রাইটিস ডেভেলপ করে বয়সজনিত। আমাদের যেমন শরীরের অন্যান্য, যেমন আমাদের চুল পাকে, দাঁত পড়ে যায়, চোখে ছানি হয়, স্কিনের ডিজিজ মানে স্কিন আমাদের দুর্বল হয়ে আসে, তদ্রূপ আমাদের ঘাড়ের হাড়গুলো আপনার চেঞ্জ হয়। দিস ইজ স্পন্ডালোসিস। তো স্পন্ডালোসিস যখন হয় তখন আপনার লিগামেন্টগুলা, নার্ভগুলা এগুলা কম্প্রেশন হয় এবং লিগামেন্টগুলা আপনার ফাইব্রোসিস হয়ে আসে। তখন উনি যেটা বলছে যে হাতে ব্যথা আসে, রেফার্ড পেইন হতে পারে,
অনেক সময় অনেক লম্বা লম্বা মাসেল আছে আমাদের ঘাড়ের সাথে মাথা রিলেশন, ঘাড় থেকে শোল্ডারে, তো এই মাসেলগুলাতে প্রদাহ হয়, তখন কিন্তু রেফার্ড পেইন হতে পারে, মানে হাতে ব্যথা আসতে পারে, এগুলো কমন। তো আমি বলবো উনি যেন নিয়মিত হাঁটা চলাফেরা করে, নাম্বার 1, পাতলা বালিশ ব্যবহার করে, এবং নিয়মিত দুবেলা কুসুম গরম সেক দিবে ঘাড়ে, আচ্ছা। এবং ব্যথানাশক মলম দিতে পারে। আর এই রুগীদেরকে কিছু অ্যাডভান্স চিকিৎসা দরকার, সেক্ষেত্রে আমরা হসপিটালে এসে গিয়ে হয়তো করতে হতে পারে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি প্রয়োজন, বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন, পাশাপাশি আমরা ভিটামিন ডি টেস্ট করে যদি কম থাকে ঘাটতি সেটা খেতে পারে, অথবা ক্যালসিয়াম যদি প্রয়োজন হয়, ম্যাগনেসিয়াম, মানে এই সাপ্লিমেন্টগুলো আমাদের বোনসের, বয়সজনিত রোগীদের বোনসের গঠনে এবং প্রদাহ কমাতে, ক্ষয় রোধে অনেকাংশে উপকারে আসে। জি। এবং এক্সারসাইজ, লাইফস্টাইল, আর যেহেতু উনি রিটায়ার্ড মানুষ, উনি ওই যে অনেক সময় এরা কি করে বাসায় বসে থাকে, চলাফেরা করে না, তো তাদেরকে মুভমেন্ট করতে হবে। বয়স্ক যারা আছেন তারা যেন নিয়মিত অন্তত 2-3 কিলো করে হাঁটে, তাহলে কিন্তু অনেকাংশে এই সমস্যাগুলা কমে যায়। এবং সেই সাথে যেই খাবারগুলোতে আসলে এই যেই উপাদানগুলোর কথা বললেন, সেই উপাদানগুলো যদি থাকে, তারা যদি সেগুলো প্রপারলি খায়, তাহলেও হয়তোবা অনেকাংশে এই জিনিসগুলো কমে আসবে। এবার আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তুর সাথে যেরকমটা সংযুক্ত আছে যে ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা, সেটি আসলে আপনারা কিভাবে দিয়ে থাকেন? আপনাকে ধন্যবাদ। আসলে বেশিরভাগই যেটা বলছিলাম ডিস্ক প্রলাপস বা এই যে বয়সজনিত আর্থ্রাইটিস, অ্যানাদার আর্থ্রাইটিস, এই রোগীগুলাকে আসলে যদি বড় কোনো প্রবলেম না হয়, যেমন সার্ভাইকাল মাইলোপ্যাথি একটা রোগ আছে, যদি ডিস্ক প্রলাপস দীর্ঘদিন থাকে, ক্যানাল স্টোনোসিস হয়ে যায়, তখন রোগী কী হয়, ব্যালেন্স পায় না, হ্যাঁ, হাঁটতে গেলে পড়ে যায়, 4 হাত পা অবশ হয়ে আসে। তারপরে যদি ক্যান্সার হয় বা বোন টিবি হয়, প্যাথোলজি ছাড়া, এই কেসগুলো খুব রেয়ার, আমি এর আগেও বলছি, কম। বাকি প্রত্যেকটা রোগী উইদাউট সার্জারিতে আমরা কিন্তু সুস্থ করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাকে এই রোগীগুলোকে হসপিটালে আমাদের রাখতে হয়, হসপিটালে রেখে বা সেন্টারে রেখে ভর্তি থেকে তাকে বিভিন্ন আমরা ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি। আধুনিক আমরা বিভিন্ন যন্ত্র আছে আমাদের, ডিকম্প্রেশন থেরাপি করে থাকি, ডিকম্প্রেশন থেরাপি যন্ত্রের মাধ্যমে আমরা করে থাকি। মাসেলগুলাকে ইলাস্টিসিটি বাড়ানো আমরা বা স্ট্রেসিং এক্সারসাইজ, বিভিন্ন আমরা হিট থেরাপি দিয়ে থাকি। হিট থেরাপিগুলো হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ বোথ টাইপের, বাই বিভিন্ন ইকুইপমেন্ট যন্ত্রের মাধ্যমে, এবং আমরা বিভিন্ন ড্রাই নিডলিংয়ের মাধ্যমে করে থাকি। এটা একটা কম্বিনেশন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, পুনর্বাসন চিকিৎসা, এবং কম্বিনেশন বিভিন্ন মেশিন এক্সারসাইজের মাধ্যমে। পাশাপাশি আপনি যে বলছিলেন এই যে সাপ্লিমেন্ট, এগুলো আমাদের খুব প্রয়োজন। আমরা এই রুগীদেরকে মিনারেল টেস্ট করে দেখি, লেভেলগুলো দেখে অনুযায়ী তাকে সাপ্লিমেন্টগুলো দেওয়া, এবং কিছু বেসিক এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন। তো কয়েক সপ্তাহের মধ্যেই যদি রুগীরা প্রপারভাবে আমরা করতে পারি এবং আপনার সকল উপাদানগুলো একসাথে করা যায়, তাহলে দেখা যায় অপারেশন ছাড়াই আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে ওঠে, অনেকাংশে সুস্থ হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন নিউজের দর্শক, কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আর জানতে পারলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।